হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা দেখো WBCS প্রিলিমিনারি এক্সামের তোমাদের 2021 সালে বায়োলজির যে কটা কোয়েশ্চেন এসেছিলো এবং তার সাথে আজকে আমরা এই ভিডিওতে 2020 সালের কোয়েশ্চেনগুলো নিয়েও কিন্তু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের বলে রাখি, এর আগে আমি কিন্তু 2023 সালের এবং তোমাদের 22 সালের WBCS প্রিলিমিনারিতে যে সমস্ত বায়োলজি কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছি। তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক, সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গেলে ওই ভিডিওগুলো দেখতে পারবে। এছাড়াও ধরো তোমরা যারা PSC মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারাও আমার প্লেলিস্টে গেলে, আমি সেই প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে গেলে তোমরা বিগত বছরের মিসলেনিয়াসের বিগত বছরের যে সমস্ত বায়োলজির কোয়েশ্চেন এসছে সেগুলোর তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা জানো মিসলেনিয়াসে সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ মানে পার্ট থাকে, মানে বেশ অনেক কটা কোয়েশ্চেনই আসে সায়েন্স থেকে। তো আমি বায়োলজির মোটামুটি 3 বছরের আমি প্রিভিয়াস 3 বছরের আমি বায়োলজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, তো সেটা তোমরা আমি দিয়ে দেবো, দেখো। আর শুধুমাত্র এই ভিডিওগুলোতে শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই ডিসকাশন নয়, এর সাথে আরও এক্সপেক্টেড কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলোও কিন্তু সেখানে রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে। এবং এই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় শুধুমাত্র এই পরীক্ষাগুলো নয়, যে কোনো এক্সাম তুমি বলো, আমাদের স্টেটের বা আমাদের সেন্ট্রালের রেল বলো, SSC বলো, যে কোনো এক্সামে বায়োলজির কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই কমন পাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু হু দ্য অফিসিয়াল নেম of the virus responsible for COVID-19 disease is। এটা খুবই সোজা কোয়েশ্চেন, মানে বলছে হুয়ের মতে আমাদের যে COVID-19 হয়েছিল, তো সেই রোগের জন্য দায়ী ভাইরাসটার নাম কি, ভাইরাসটার অফিসিয়াল নামটা জানতে চাইছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আনসার হবে SARS-CoV-2, ঠিক আছে? অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক আনসার হবে SARS-CoV-2, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, researchers has discovered recently antibody of which virus in bats from Mahabaleshwar cave। আচ্ছা, বলছে গবেষকরা সম্প্রতিকালে, এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও তুমি ধরতে পারো, সম্প্রতিকালে, ওই জন্য সম্প্রতিকালে ওয়ার্ডটা ইউজ রয়েছে, সম্প্রতিকালে মহাবালেশ্বরের গুহায় বাদুড়ের শরীরে নিচের কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেছেন? তো এক্ষেত্রে আনসার হবে, এক্ষেত্রে তোমার আনসার হবে হচ্ছে তোমার নিপা ভাইরাস, ঠিক আছে? এক্ষেত্রে তোমার আনসার হবে নিপা ভাইরাস, মানে হবে তোমার অপশন এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে নিপা ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, নিপা ভাইরাসটা কিন্তু হচ্ছে একটা RNA ভাইরাস, নিপা ভাইরাস হচ্ছে একটা RNA ভাইরাস। এবং যখন আমি বলছি নিপা ভাইরাস মানে অবশ্যই একটা ভাইরাস ঘটিত রোগ। এই যে ইবোলা দেখছো না, ইবোলাও কিন্তু হচ্ছে ইবোলা ভাইরাসের দ্বারা হয়, তার মানে এটাও একটা ভাইরাস ঘটিত রোগ এবং এরও পজিটিভ এজেন্ট হচ্ছে কিন্তু ইবোলা ভাইরাস, ঠিক আছে? আর নিপা ভাইরাসে কি হয় বলো তো, মেনলি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা আমাদের ব্রেন, রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রেন, এই জিনিসগুলোকে মানে আক্রান্ত হয়, মানে এই ভাইরাস এই রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রেন এগুলোকে আক্রমণ করে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এই নিপা বলো এবং ইবোলা বলো, দুটো ভাইরাসই কিন্তু তোমার এদের রিজার্ভার বা হোস্ট, ন্যাচারাল রিজার্ভার বা হোস্ট হচ্ছে বাদুড়, ঠিক আছে? ফ্রুট ব্যাট, ঠিক আছে? ফ্রুট ব্যাট মানে যাকে আমরা বাদুড় বলি, সেই বাদুড় হচ্ছে এদের হোস্ট বা ন্যাচারাল রিজার্ভার হচ্ছে এই নিপা বলো এবং ইবোলা বলো, দুটোরই হোস্ট হচ্ছে বাদুড় বা ব্যাট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো চলো পরের আমরা এগোই। আচ্ছা দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো 2021 সালে বায়োলজি থেকে এই দুটো কোয়েশ্চেনই তোমাদের এসেছিল, যার জন্য আমি এই দুটো তো কোয়েশ্চেন তো বলে দিলাম। এবং আমরা এই ভিডিওতে আরও পার্টিকুলারলি তোমাদের যে সমস্ত ডিজিজগুলো পরীক্ষায় আসে, ডিজিজটা জানো তোমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, একটা ডিজিজ যে কোনো এক্সামের ক্ষেত্রে যদি বায়োলজি থেকে কোয়েশ্চেন আসে, তো ডিজিজ থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে। তো ডিজিজের থেকে আমি যে সমস্ত, দেখো ডিজিজ প্রচুর আছে, যে সমস্ত ডিজিজগুলো তোমার এক্সামে, আমাদের এই কম্পিটিটিভ এক্সামে রিপিটেডলি আসে, আমি সেইটার টেবিল করে দিয়েছি, ঠিক আছে? মানে সেই ডিজিজ থেকে কী কী গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আমরা সেটা একটু জেনে নিই।
দেখো প্রথমে রয়েছে কি ম্যালেরিয়া। দেখো ম্যালেরিয়ার তোমরা জানো ম্যালেরিয়ার আমাদের পরজীবীর নাম কি? ম্যালেরিয়ার পরজীবীর নাম হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়াম হচ্ছে আমাদের ম্যালেরিয়ার তুমি বলতে পারো কজেটিভ এজেন্ট, মানে ম্যালেরিয়া কজ করছে হচ্ছে প্লাজমোডিয়াম। আচ্ছা বলো তো প্লাজমোডিয়ামটা কি? প্লাজমোডিয়াম হচ্ছে কিন্তু একটা প্রোটোজোয়া, তাই তো? প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। তো ম্যালেরিয়া করছে এই প্লাজমোডিয়াম। এবং ভেক্টরকে, ভেক্টর মানে তুমি বলতে পারো কে এই মানে প্লাজমোডিয়াম পরজীবীটার বাহককে, ঠিক আছে, বা এই ম্যালেরিয়ার বাহককে তুমি বলতে পারো সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ঠিক আছে, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। আচ্ছা এই সংক্রান্ত আরও কয়েকটা জিনিস আমি বলবো। দেখো দেখো এই জায়গাটা আমি নিচে রেখেছি। এখন দেখো ম্যালেরিয়া বিভিন্ন রকমের হয়, তার মধ্যে এই তিনটে জিনিস একটু মাথায় রাখবে। যেমন যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া মানে পজিটিভ এজেন্টের নাম কি, ঠিক আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া করছে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মানে পার্টিকুলারলি প্লাজমোডিয়ামের এই স্পিসিসটা, যে ফ্যালসিপেরাম যে স্পিসিসটা রয়েছে সেটা করছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এবং বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া কে করছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, মানে প্লাজমোডিয়ামের এই স্পিসিসটা যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেটা করছে হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে, আর দেখো রয়েছে যেটা তোমার কোয়াটার্ন ম্যালেরিয়া। কোয়াটার্ন ম্যালেরিয়া কিন্তু কে করছে না প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি করছে কোয়াটার্ন ম্যালেরিয়া। ঠিক আছে, তো এই নামগুলো মাথায় রাখবে, স্পিসিস নেমগুলো। ঠিক আছে, আচ্ছা এবার আবার চলে আসি, চলো আমরা টেবিলটাতে। আচ্ছা তো বলেই দিলাম যে প্লাজমোডিয়াম তোমার প্রোটোজোয়া, এই কটা মোটামুটি ম্যালেরিয়া থেকে মাথায় রাখবে। এবার চলো ডেঙ্গু। দেখো ডেঙ্গু হচ্ছে আমাদের কে করছে? ডেঙ্গু করছে হচ্ছে আমাদের ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু হচ্ছে আমাদের ডেঙ্গু ভাইরাসের দ্বারা, তার মানে ডেঙ্গু অবশ্যই একটা ভাইরাস ঘটিত একটা অসুখ ডেঙ্গু। এবং ডেঙ্গুর ভেক্টরকে ফিমেল এডিস মসকিউটো। ঠিক আছে, ফিমেল এডিস মসকিউটো। এবং ডেঙ্গুর মতোই, ঠিক ডেঙ্গুরই মতো প্রায় হয়, সিমটমও অনেকটা ডেঙ্গুর মতো হয়, সেটা হচ্ছে চিকুনগুনিয়া। ঠিক আছে, চিকুনগুনিয়া। এবার দেখো চিকুনগুনিয়াও হচ্ছে, চিকুনগুনিয়া ভাইরাসের জন্য চিকুনগুনিয়া হচ্ছে, এবং এই চিকুনগুনিয়া ভাইরাসকেও ভেক্টর হিসাবে কাজ করছে কে চিকুনগুনিয়া অসুখের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিমেল এডিস মসকিউটো। এবং আরেকটাও রয়েছে যেটা দেখো জিকা ফিভার। জিকা ফিভার তোমাদের মিসলেনিয়াসে এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, জিকা ফিভার। তো জিকা ফিভার এটা অবশ্যই জিকা ভাইরাস, এটাও একটা ভাইরাল ডিজিজ, ভাইরাস ঘটিত অসুখ, এবং এটারও ভেক্টর হচ্ছে কিন্তু ফিমেল এডিস মসকুইটো। ঠিক আছে, তো একটা মাথায় রাখবে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলি, ডেঙ্গুকে কি বলা হয় বলো তো? ব্রেক বোন ফিভার। ঠিক আছে, কি নাম না ডেঙ্গুর আরেকটা নাম হচ্ছে, বা ডেঙ্গুকে বলা হয় ব্রেক বোন ফিভার। কেন বলা হয় না, ডেঙ্গু তো হলে কি হয় দেখবে প্রচণ্ড হাত পায়ে ব্যথা হয়, মানে মাসেল এবং জয়েন্ট পেন হয় অসম্ভব, যার জন্য ডেঙ্গুকে আমরা কি বলছি? ব্রেক বোন ফিভার। ঠিক আছে, আর তোমার চিকুনগুনিয়া, জিকা তো বললামই। ঠিক আছে, আরেকটা দেখো যেটা রয়েছে কি ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার এটা হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাসের দ্বারা হচ্ছে, মানে এটাও একটা ভাইরাস ঘটিত অসুখ, এবং এর এটাও হচ্ছে এর ভেক্টরকে না ফিমেল এডিস মসকুইটো। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই জিনিসগুলো। আচ্ছা এবার চলো এরপরে আর কি রয়েছে দেখি। এরপর রয়েছে দেখো কি ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিসকে এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা এলিফ্যান্টিয়াসিসও বলি। ফাইলেরিয়াসিসের আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। কেন বলি না, এটার বাংলা নামটা হচ্ছে গোদ। ঠিক আছে, এটার মানে মেনলি কী হয় বলো তো? হাত পা প্রচণ্ড ফুলে যায়, ওই জন্য এর নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, হাতির মতো হয়ে যায় আর কি, ওই জন্য এলিফ্যান্টিয়াসিস বলা হচ্ছে। তো এটা মেনলি কে করছে দেখো, উচেরেরিয়া ব্যানক্রফটি। এই যে উচেরেরিয়া ব্যানক্রফটি, এর পজিটিভ এজেন্ট হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। এবার এই উচেরেরিয়া ব্যানক্রফটিটা কী বলো তো ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস করছে? এটা হচ্ছে আসলে এক ধরনের গোল কৃমি, রাউন্ডোম বা গোল কৃমি, যেটাকে আমরা নিমাটোডও বলি। এর মানে এর ফাইলামটা হচ্ছে নিমাটোড, নিমাট হেলমেন্থিস। এর ফাইলামটা হচ্ছে নিমাট হেলমেন্থিস বা অ্যাস্ক হেলমেন্থিস, যেটার আমরা সাধারণভাবে যাকে আমরা বলি হচ্ছে গোল কৃমি বা রাউন্ড ওম বলি। ঠিক আছে, উচেরেরিয়া ব্যানক্রফটি। আচ্ছা এটার ভেক্টরকে, এর ভেক্টর হচ্ছে কিন্তু ফিমেল কিউলেক্স মসকিউটো। ফিমেল কিউলেক্স মসকিউটো হচ্ছে এর ভেক্টর, এটাও তোমার মিসলেনিয়াসে এসেছিলো। ঠিক আছে,
মানে মিসেলিনিয়াস কেন, এই কোয়েশ্চেনগুলো এত রিপিটেড, মানে যে কোনো মানে খুব কমন কোয়েশ্চেন, যে কোনো এক্সামে আসে এগুলো বারবার। আচ্ছা, এরপরে দেখো কি আসছে, কালা আজার। কালা আজার বা যে এটাকে আমরা বাংলায় কালা জ্বরও বলি, কালা জ্বর, ঠিক আছে, কালা আজার। কালা আজারকে দমদম ফিভারও বলা হয়। কেন বলো তো দমদম ফিভার বলা হয়? আমাদের কলকাতার কাছে দমদমে এটা প্রথম মানে রিপোর্টেড হয়েছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে দমদম ফিভারও এর আরেকটা নাম। আচ্ছা, এটা আসলে কি বলতো, এর আরেকটা নাম আছে। মেন এই অসুখটা হচ্ছে লিশম্যানিয়াসিস, ঠিক আছে, লিশম্যানিয়াসিস, ভিসেরাল লিশম্যানিয়াসিস যে অসুখটা হচ্ছে কালাজ্বর, সেই অসুখটার মেডিকেল টার্মে যদি তুমি নাম বলো সেটা হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস। এবং ভিসেরাল লিশম্যানিয়াসিস এটা করছে যে পজিটিভ এজেন্ট, সেটা হচ্ছে দেখো লিশম্যানিয়া ডোনোভ্যানি। লিশম্যানিয়া ডোনোভ্যানি এটাও হচ্ছে কিন্তু একটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, ঠিক আছে, লিশম্যানিয়া ডোনোভ্যানি, বোঝা গেল। এবং এর ভেক্টর হচ্ছে স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই হচ্ছে এর ভেক্টর। এবং এই যে ফ্লিবটোমাস, এটা হচ্ছে স্যান্ডফ্লাইয়ের একটা জেনাস, এই স্যান্ডফ্লাইয়ের এই জেনাসটা মেনলি এই কালাজ্বর ছড়াচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা স্যান্ডফ্লাইটা মেনলি মাথায় রেখো, ঠিক আছে, ভেক্টর হিসাবে, বালি মাছি যেটাকে আমরা বলি। তো ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস করছে হচ্ছে দেখো ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স এটা কি বলতো, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সও হচ্ছে কিন্তু একটা প্রোটোজোয়া, ঠিক আছে, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সও হচ্ছে কিন্তু এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, ঠিক আছে। আচ্ছা, এর ভেক্টর হচ্ছে কি সেটসি ফ্লাই, ঠিক আছে, এটা হচ্ছে এর ভেক্টর, এটা মাথায় রেখো, বোঝা গেল। আচ্ছা, এরপর রয়েছে দেখো প্লেগ। প্লেগ তোমরা জানো আমরা নর্মালি বলি ইঁদুর কামড়ালে হয়, ইঁদুর কামড়ালেও হয়, বা র্যাট ফ্লি, মানে ধরো ইঁদুরের গায়ে যে সমস্ত মাছিগুলো বসছে তারা এসেও যদি, মানে আক্রান্ত ইঁদুরের গায়ে তারা এসেও যদি আবার মানুষকে কামড়ায়, তার মাধ্যমে ওটা ছড়াতে পারে। প্লেগ যে পজিটিভ এজেন্ট সেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে প্লেগের পজিটিভ এজেন্ট। এবং এই ইয়ারসিনিয়া পেস্টিস এটা হচ্ছে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, বোঝা গেল। এই অবধি, এই অবধি বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা, আর তোমার যেটা আমরা ফাইলেরিয়াসিস বললাম না, ফাইলেরিয়াসিস বা যেটা আমরা বললাম এলিফ্যান্টিয়াসিস, এটা মেনলি আমাদের যে হাত পা ফুলে যায়, তো এটা যদি তোমাকে এই প্রশ্নটা করে, এটা আমাদের কোন সিস্টেমকে আমাদের বডির অ্যাফেক্ট করে, এটা কিন্তু আমাদের বডির লিম্ফ্যাটিক সিস্টেমকে বা লসিকাতন্ত্র যেটা লিম্ফ্যাটিক সিস্টেমকে কিন্তু অ্যাফেক্ট করে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার পরে দেখি আর কি রয়েছে। আচ্ছা, এবার এটা তো বলে দিয়েছি তোমাদের। আচ্ছা, আরও কিছু আমি অসুখের নাম রেখেছি যেগুলো রিপিটেডলি আসে। দেখো, তোমাদের কিছু পরীক্ষায় শুধু এইটুকুও জিজ্ঞেস করতে পারে যে ধরো বললো টিবি কিসের জন্য হয়, বা টিবি কি একটা ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এরকমও আসতে পারে, না আর্দ্রপ্রাণী ঘটিত রোগ, সেখানে তুমি বলে দিলে টিবি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও আসতে পারে। কিন্তু আবার এই যে টিবির কোন ব্যাকটেরিয়ার জন্য টিবি হয়, দেখো যেটা রয়েছে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা হচ্ছে টিবির ব্যাকটেরিয়া, এই নামটাও মাথায় রাখবে, নামটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে টিবি দেখো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হচ্ছে টিবির ব্যাকটেরিয়ার নাম। এবং তোমরা নিশ্চয়ই জানো টিবি হচ্ছে আমাদের একটা এয়ারবর্ন ডিজিজ, তাই তো, মানে বায়ুর মাধ্যমে, মানে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সেটা বায়ুবাহিত হয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সেও আক্রান্ত হয়, ওই জন্য আমরা এটাকে বলছি বায়ুবাহিত রোগ বা এয়ারবর্ন ডিজিজ, ঠিক আছে। তেমনভাবেই দেখো কলেরাও হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং কলেরার ব্যাকটেরিয়াটার নাম কি না ভিব্রিও কলেরি, ঠিক আছে। এবং কলেরা তোমরা জানো এটা হচ্ছে একটা জলবাহিত রোগ, তাই তো, জলবাহিত রোগ, দূষিত মানে কন্টামিনেটেড, যেটা দূষিত বা কন্টামিনেটেড খাবার বা জল গ্রহণ করলে কলেরা হয়, ঠিক আছে। দূষিত বলতে এই ব্যাকটেরিয়াটা দ্বারা দূষিত খাবার বা জল যদি সুস্থ ব্যক্তি গ্রহণ করে তাহলে তারও কলেরা হতে পারে। আচ্ছা, টাইফয়েডও হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম কি দেখো সালমোনেল্লা টাইফি। টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার সালমোনেল্লা টাইফি, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং টাইফয়েডের আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি বলে কোন টেস্ট ইউজ করা হয় টাইফয়েডের ক্ষেত্রে, উইডাল টেস্ট, ঠিক আছে, উইডাল, WIDAL, উইডাল টেস্ট, ঠিক আছে। উইডাল টেস্ট দ্বারা মানে টাইফয়েডকে মানে ডায়াগনোস করা হয়, ঠিক আছে। তো এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এটা হচ্ছে কিন্তু জলবাহিত রোগ, এবং টাইফয়েড জানো তোমরা কন্টামিনেটেড খাবার জল থেকে এটা
ছড়িয়ে পড়ে, মানে জলবাহিত রোগ। আচ্ছা আচ্ছা, এরপর দেখো কি রয়েছে আমাদের টাইফয়েডের পরে রয়েছে এইডস। এইডস তোমরা জানো এটা একটা ভাইরাস ঘটিত রোগ, এবং ভাইরাসটার নাম কি এইচআইভি। ঠিক আছে, ভাইরাসটার নাম কি এইচআইভি, এবং এইচআইভির পুরো কথা কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এবং এইডসের পুরো কথা কি অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে। আচ্ছা, আগের ভিডিওতে আমি এই এইচআইভির তোমাদের বলেছিলাম যে কোন টেস্ট দ্বারা এইচআইভিকে ডায়াগনোজ করা হয়। ঠিক আছে, মানে এইচআইভি অ্যান্টিবডি কোন টেস্ট দ্বারা ডায়াগনোজ করা হয়, সেই টেস্টটার নাম কি। এই কোয়েশ্চেনটাও মোস্ট প্রবাবলি তোমাদের এসেছিল এই WBCSED 2022 আই থিঙ্ক এসেছিল, মানে আমি প্রিভিয়াস ভিডিওতেই এটা আলোচনা করেছি। তো তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে যে কি টেস্ট দ্বারা এইচআইভি অ্যান্টিবডিকে শনাক্ত করা হয়, টেস্টটার নাম কি। ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের দেখো কি রয়েছে, হেপাটাইটিস রয়েছে। হেপাটাইটিসও হচ্ছে কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, হেপাটাইটিসও ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস দেখো অনেক রকমের হয়, হেপাটাইটিস A B C D অনেক রকম হয়, সবকটাই ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে। আচ্ছা, হেপাটাইটিস মেনলি কিন্তু ছড়ায়, মানে দেখো ভাগ আছে, কিছু হেপাটাইটিস আছে যেগুলো মানে কন্টামিনেটেড দূষিত খাবার জলের মাধ্যমে ছড়ায়, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটারের মাধ্যমে ছড়ায়। আবার কিছু হেপাটাইটিস আছে যেগুলো বিভিন্ন বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এইচআইভিও যেরকম কিছু পার্টিকুলার বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, যেমন ধরো ব্লাড, সিমেন। ঠিক আছে, এরকম কোনো মানে পার্টিকুলার কিছু বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায় হচ্ছে এইচআইভি, এবং কিছু হেপাটাইটিসও আছে যেগুলো এরকম বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়, মানে সেগুলো মেনলি তুমি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইচআইভি যেমন মানে এইচআইভি ব্লাডের মাধ্যমেও ছড়ায়, কিন্তু এইচআইভিকে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও বলতে পারি। ঠিক আছে, তো সেরকমই কিছু হেপাটাইটিস আছে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো র্যাবিস তোমরা জানো, র্যাবিসও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। র্যাবিস ভাইরাস এটা মেনলি আমরা জানি কুকুর বিড়াল, মেনলি কুকুর বিড়ালের মাধ্যমে, মানে আক্রান্ত কুকুর বিড়াল যদি সুস্থ ব্যক্তিকে কামড়ায় তো সেইভাবে তার হতে পারে র্যাবিস ভাইরাস। তো আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন দেখো কি পরের কি রয়েছে আমাদের, দেখো পরের রয়েছে আমাদের মিজলস। আচ্ছা, মিজলসও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, নাম হচ্ছে মিজলস ভাইরাস। আচ্ছা দেখো মামসও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, নর্মাল মামস ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, আর রয়েছে দেখো চিকেন পক্স আর স্মল পক্স। চিকেন পক্সও ভাইরাস ঘটিত রোগ, স্মল পক্সও ভাইরাস ঘটিত রোগ, কিন্তু নামটা মাথায় রাখবে, চিকেন পক্সের ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস। ঠিক আছে, ভ্যারিসেলা ভাইরাস। আর স্মল পক্সের ভাইরাসটার নাম কি, স্মল পক্সের ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি এই দুটো খুব মানে গুলিয়ে যেত, তোমাদেরও নিশ্চয়ই অনেকের এই দুটো গুলিয়ে যায়। তো মাথায় রাখবে, দেখো চিকেনে সিসি আসছে, তাই তো, আবার দেখো চিকেনের যে তোমার চিকেন পক্সের যে ভাইরাসটা সেখানেও আসছে ভ্যারিসেলা, সি আসছে। ঠিক আছে, তো আমি এইভাবে মাথায় রেখেছিলাম চিকেন পক্স ভ্যারিসেলা। আর স্মল পক্সে আমার সি নেই, আর স্মল পক্সের এখানেও দেখো আমাদের যে ভাইরাসটা ভ্যারিওলা, এখানেও কোনো সি নেই। ঠিক আছে, এইভাবে আমি মাথায় রেখেছিলাম, তো তোমরা মনে রাখতে পারো এইভাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই অবধি। আচ্ছা চলো, এবার দেখো এর ছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো হচ্ছে জেনেটিক ডিজিজ। আচ্ছা, এই সংক্রান্ত আমি আর একটা জিনিস বলবো। আচ্ছা, নিশ্চয়ই তোমরা অনেকে, আমরা যেটাকে বাংলায় আমাশা বলি বা হচ্ছে অ্যামিবয়েসিস, যেটা ইংলিশে হচ্ছে অ্যামিবয়েসিস, এটা কোন আদ্য প্রাণীর জন্য হয় বলো তো? তোমরা কি আন্দাজ করতে পারছো? অলরেডি নামটার মানে থেকেই আমরা কিছুটা আন্দাজ করতে পারি। অ্যামিবয়েসিস একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কোন আদ্য প্রাণী বা প্রোটোজোয়ার জন্য হয়, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জেনেটিক ডিজিজ, কিছু জেনেটিক ডিজিজ আমরা জেনে নিই। দেখো ডাউন সিনড্রোম, এটাও আমি আগের দিন তোমাদের পড়িয়েছি। ডাউন সিনড্রোমটা হয় মেনলি 21st ক্রোমোসোমে ট্রাইজোমির জন্য। ঠিক আছে, আমাদের যে বডি ক্রোমোসোম রয়েছে 21তম ক্রোমোসোমে ট্রাইজোমি যদি হয়ে যায় তাহলে আমাদের ডাউন সিনড্রোম হয়। এগুলো মেনলি জেনেটিক ডিজিজ। টার্নার সিনড্রোমে আমরা কি জেনেছিলাম? টার্নার সিনড্রোমের জিনোটাইপটা কি হচ্ছিল আমাদের? 44টা অটোজোম থাকছিল, প্লাস কি হয়ে যাচ্ছিল XO, মানে একটা এক্স ক্রোমোসোম অ্যাবসেন্ট হয়ে
যাচ্ছিলো, ঠিক আছে। তাহলে 44A প্লাস XO টার্নার সিনড্রোম। আর ক্লাইনেফেল্টার সিনড্রোমে কি হচ্ছিল, 44A মানে 44টা অটোসোম প্লাস XXY, ঠিক আছে। কি হচ্ছিল, 44A প্লাস XXY, এটা হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোমের জিনোটাইপ। এই তিনটে নিয়ে আমি আগের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলেছি। আচ্ছা, এবার দেখো এই যেটা রয়েছে তোমার থ্যালাসেমিয়া। দেখো থ্যালাসেমিয়া বলো, থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এই প্রশ্নটা যদি তোমাদের, এটা মনে হয় থ্যালাসেমিয়া অটোজোমাল ডিজিজ, এই প্রশ্নটা তোমাদের 2023-এ WBCS এসেছিল। থ্যালাসেমিয়া হচ্ছে কিন্তু অটোজোমাল রিসেসিভ ডিজিজ। যদি বলে এটা কী ধরনের ডিজিজ, বলবে এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এবার থ্যালাসেমিয়া রিলেটেড আমি তোমাদের কয়েকটা আরও এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখছি, যেগুলো আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। দেখো থ্যালাসেমিয়া দু রকমের হয়। একটা, আচ্ছা আগে বলি থ্যালাসেমিয়া বেসিক্যালি হয়টা কি। থ্যালাসেমিয়া মানে হচ্ছে এটা এক ধরনের অ্যানিমিয়া হয়, মেন সমস্যাটা হয় অ্যানিমিয়া হয়। এবার অ্যানিমিয়া কেন হয় না, হিমোগ্লোবিনের, আমরা জানি আমাদের হিমোগ্লোবিন কি একটা প্রোটিন, তো হিমোগ্লোবিন একটা প্রোটিন। এবার মানে গ্লোবিন প্রোটিন রয়েছে হিমোগ্লোবিনে। এবার আমরা জানি প্রোটিন মানেই সেটা কি হবে, পলিপেপটাইড চেন থাকবে, মানে প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হবে। তার মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে কী তৈরি, একটা পলিপেপটাইড চেন তৈরি হয়। তার মানে প্রোটিন মানে তার মধ্যে অবশ্যই পলিপেপটাইড চেন থাকবে। এবারে পলিপেপটাইড, আমাদের হিমোগ্লোবিনের মধ্যে 4টে পলিপেপটাইড চেন আছে, ঠিক আছে। 2টো আলফা চেন এবং 2টো বিটা চেন, ঠিক আছে। চেনগুলোর নাম, 2টো আলফা চেন মানে 2টো আছে যাদের, যে 2টো আলফা চেন রয়েছে, 2টো বিটা চেন রয়েছে। এবার থ্যালাসেমিয়াতে কি হয়, এই জেনেটিক মানে মিউটেশনের জন্য বা জিনের মিউটেশনের জন্য কি হয়, এই চেনগুলো ঠিকভাবে প্রডিউস হতে পারে না, মানে নয় কিছু, এবং তার উপর ভিত্তি করেই থ্যালাসেমিয়া দু রকমের হয়। দেখো একটা হয় তোমার আলফা থ্যালাসেমিয়া, আরেকটা হয় তোমার হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। দু রকমের, ঠিক আছে। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মানে কি, সেখানে হিমোগ্লোবিনের যে আলফা চেনটা রয়েছে না, সেই আলফা চেনটা হিমোগ্লোবিনের ভালো করে তৈরি হতে পারেনি, মানে নয় একদমই তৈরি হয়নি, ঠিক আছে, একদমই তৈরি হয়নি, বা তৈরিটা হয় পুরোপুরিভাবে তৈরি হতে পারেনি। তাহলে আলফা হিমোগ্লোবিন বা আলফা গ্লোবিন চেনের প্রোডাকশানটা ঠিকঠাকভাবে না হওয়ার জন্য হচ্ছে আমাদের আলফা থ্যালাসেমিয়া। তেমনভাবে বিটা গ্লোবিন চেন, বিটা চেনের যদি ঠিকঠাকভাবে প্রোডাকশান না হয়, তার ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি আমাদের বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে। বোঝা গেল এই অবধি? আচ্ছা, এবার যেটা কোয়েশ্চেন আসে, এখান থেকে যেটা কোয়েশ্চেন আসতে পারে, এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। যদি তোমাকে বলে আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমে মিউটেশনের জন্য হয়, দেখো আলফা থ্যালাসেমিয়া হয় কিন্তু 16 নম্বর, এটা একটু মাথায় রাখবে, 16 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুতে, ঠিক আছে। 16 নম্বর ক্রোমোজোমের কিউ বাহু মানে কি, দেখো আমরা জানি ক্রোমোজোমের একটা লং আর্ম থাকে, একটা শর্ট আর্ম থাকে। কিউ হচ্ছে লং আর্ম, ক্রোমোজোমের লং আর্মটাকে আমরা বলি কিউ আর্ম বলি, ঠিক আছে। তো আলফা থ্যালাসেমিয়া কি হয়, 16 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুতে বা লং আর্মে মিউটেশনের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই আলফা থ্যালাসেমিয়া বা আলফা গ্লোবিন চেনটা ঠিকঠাকভাবে প্রডিউস হতে পারছে না, ফলে হচ্ছে অ্যানিমিয়া বা আলফা থ্যালাসেমিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আচ্ছা এবার বিটাটা বলে দিই। বিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোম। বিটা থ্যালাসেমিয়া হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোমের পি বাহুতে। পি মানে হচ্ছে শর্ট আর্মটা, ঠিক আছে। কিউ মানে হচ্ছে লং আর্ম আর পি মানে হচ্ছে শর্ট আর্ম। তাহলে 11 নম্বর ক্রোমোজোমের পি বাহুতে যদি তোমার মিউটেশন হয়ে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, বিটা গ্লোবিন চেনটা ঠিকভাবে প্রডিউস হতে পারছে না, ঠিক আছে। বিটা গ্লোবিন চেনটা ঠিকভাবে প্রডিউস হতে পারছে না বা পর্যাপ্ত পরিমাণে হতে পারছে না, এবং তার ফলে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এই ক্রোমোজোম নাম্বারটা মাথায় রাখবে যে কোন ক্রোমোজোমে মিউটেশনের ফলে এটা হচ্ছে। আচ্ছা, বোঝা গেল এই অবধি? এগুলোই মোটামুটি মাথায় রাখবে। আচ্ছা, আর এই যেটা আমি লিখেছি না তোমার, এই যে কুলিজ অ্যানিমিয়া যদি বলে, মানে এরকমও দিতে পারে, থ্যালাসেমিয়ার আরেকটা নাম হচ্ছে কুলিজ অ্যানিমিয়া, মানে বিজ্ঞানী কুলি প্রথম এটাকে
করেছিলেন, রেকগনাইজ করেছিলেন বা ডিসকভার করেছিলেন, সেই অনুযায়ী তার নাম অনুসারে হচ্ছে এটাকে আমরা বলি কুলিজ অ্যানিমিয়া। যদি আরও পার্টিকুলারলি জিজ্ঞেস করে পার্টিকুলারলি কোন থ্যালাসেমিয়াকে আমরা বলি কুলিজ অ্যানিমিয়া, না আমরা বিটা থ্যালাসেমিয়াকে বলি, বিটা থ্যালাসেমিয়া মেজর। এবার দেখো এই থ্যালাসেমিয়াগুলোর মধ্যে মেজর মাইনর অনেক মানে কিছু মানে মিউটেশনটা কতটা হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা থ্যালাসেমিয়াটাকে মেজর বলি, মাইনর বলি, ঠিক আছে? তো তোমাদের অত ডিটেলস লাগবে না, তোমরা মাথায় রাখো থ্যালাসেমিয়ার আরেকটা নাম হচ্ছে কুলিজ অ্যানিমিয়া। কিন্তু আরও যদি পার্টিকুলারলি তোমাদের জিজ্ঞেস করে এটুকুই জিজ্ঞেস করতে পারে যে বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজরকে আমরা বলি কুলিজ অ্যানিমিয়া, ঠিক আছে? আর তেমনি আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজরকে আমরা বলি এই যে হিমোগ্লোবিন বার্ডস সিনড্রোম, ঠিক আছে? হিমোগ্লোবিন বার্ডস সিনড্রোম এটা আমরা বলি আলফা থ্যালাসেমিয়া মেজরকে, আর কুলিজ সিনড্রোম হচ্ছে আমাদের বিটা থ্যালাসেমিয়া মেজরকে আমরা বলি, ঠিক আছে? আচ্ছা এইটুকুই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মাথায় রাখো। আচ্ছা এবার দেখো সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া এটাও হচ্ছে কিন্তু তোমার অটোজোমাল রিসেসিভ ডিজিজ। সিকেল সেল অ্যানিমিয়াও হচ্ছে কিন্তু তোমাদের অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এখানে কি হয় দেখো, সিকেল সেল অ্যানিমিয়াতে এখানেও বুঝতে পারছো অ্যানিমিয়া হবে, এবং এখানে অ্যাকচুয়ালি হয় কি এই যেটা বললাম হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেনটার স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়ে যায়, মানে এমন মিউটেশন হয় ক্রোমোসোমে, তার ফলে কী হচ্ছে যে হিমোগ্লোবিনের যে বিটা গ্লোবিন চেনটা সেটা ঠিকঠাকভাবে মানে তৈরি হতে পারে না, তার স্ট্রাকচারটা ঠিকঠাক হয় না, ঠিক আছে? তাহলে যদি তোমাদের এখান থেকে এবং ফলে অ্যানিমিয়া হচ্ছে যদি প্রশ্ন আসে যে সিকেল সেল অ্যানিমিয়াতে কোন ক্রোমোসোমে মিউটেশন হয়, সেখানেও বলবে তোমরা ক্রোমোসোম নাম্বার 11। সিকেল সেল অ্যানিমিয়াতে হবে ক্রোমোসোম নাম্বার 11-এ মিউটেশনের জন্য বিটা গ্লোবিন চেনটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারছে না, যার ফলে সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে। সিকেল সেল অ্যানিমিয়াতে মেনলি যেটা হয় আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসিগুলো সিকেল শেপেড হয়ে যায়, ঠিক আছে? সিকেল শেপেড বা ক্রিসেন্ট শেপেড হয়ে যায়, ফলে মানে ঠিকঠাকভাবে অক্সিজেনকে পরিবহনও করতে পারে না এবং অ্যানিমিয়া দেখা যায়, এবং মানে আরবিসিগুলো ভেঙে যায়, অ্যানিমিয়াও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা আরও পার্টিকুলারলি যেখান থেকে কোয়েশ্চেন আসার মতো সেটা হচ্ছে একটা, তো তোমাদের এটা জিজ্ঞেস করতে পারে 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের জন্য সিকেল সেল অ্যানিমিয়াটা হচ্ছে কত নম্বর ক্রোমোজোমে। আরেকটা যেটা জিজ্ঞেস করতে পারে এটাতে অ্যাকচুয়ালি কী হয়, মানে বেসিক্যালি হয় যে এই যে 11 নম্বর ক্রোমোজোমের 6th পজিশনে, মানে সরি 11 নম্বর ক্রোমোজোমে না, মানে 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশন হচ্ছে, মিউটেশনের ফলে সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে। এবং এটার মানে কি হচ্ছে যেটা বললাম না, বিটা যে গ্লোবিন চেনটা রয়েছে তোমাদের, বিটা গ্লোবিন চেনের স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়ে যায়। মানে হচ্ছে কি বিটা গ্লোবিন চেনে, গ্লোবিন চেন মানে অবশ্যই তুমি বললাম প্রোটিন, তার মানে অ্যামাইনো অ্যাসিড থাকবে, তাহলে বিটা গ্লোবিন চেনের 6th যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে না, বিটা গ্লোবিন চেনের যে 6th বা 6 নম্বর, এটা মাথায় রাখবে, 6 বা 6 নম্বরে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে সেই অ্যামাইনো অ্যাসিডটা গ্লুটামিক অ্যাসিড থেকে চেঞ্জ হয়ে ভ্যালিন হয়ে যায়, ঠিক আছে? মানে এই মিউটেশনটা 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশন হওয়ার ফলে বিটা গ্লোবিন চেনের 6 নম্বর পজিশনে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে চেঞ্জ হয়ে, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জেস ফ্রম গ্লুটামিক অ্যাসিড টু ভ্যালিন, মানে যেটা গ্লুটামিক অ্যাসিড থাকার কথা ছিল সেটা চেঞ্জ হয়ে ভ্যালিন হয়ে যাচ্ছে, যে গ্লুটামিক অ্যাসিড চেঞ্জেস টু ভ্যালিন, ঠিক আছে? এবং এর ফলে এই অসুখটা হচ্ছে। বোঝা গেল? তাহলে তোমাদের মাথায় রাখার 3টে জিনিস, সিকেল সেল অ্যানিমিয়া অটোসোমাল রিসেসিভ ডিজিজ, 11 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের জন্য এটা হচ্ছে, এবং এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে বিটা গ্লোবিন চেনের 6 নম্বর পজিশনের অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লুটামিক অ্যাসিড থেকে চেঞ্জ হয়ে ভ্যালিন হয়ে যাচ্ছে, তার ফলে এই অসুখটা হচ্ছে। এই কটা পয়েন্ট জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? তো চলো পরে দেখি কি রয়েছে। আচ্ছা ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া এটাও হচ্ছে তোমার কিন্তু একটা অটোজোমাল ডিজিজ। দেখো ফিনাইল কিটোনিউরিয়া এটাও হচ্ছে একটা অটোজোমাল ডিজিজ এবং অটোজোমাল রিসেসিভ ডিজিজ, এটাও হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এখানে মেনলি এটা হচ্ছে একটা জেনেটিক মেটাবলিজম ডিসঅর্ডার, তুমি বলতে পারো জেনেটিক মেটাবলিজম ডিসঅর্ডার কোনটা জিজ্ঞেস করলেও তুমি ফিনাইল কিটোনিউরিয়া বলতে পারো, অটোজোমাল রিসেসিভ। এবং এখানে অ্যাকচুয়ালি হয় কি যে এই যে ডেফিসিয়েন্সি অফ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এই এনজাইমটা তৈরি হয় না, মানে জেনেটিক মিউটেশনের ফলে কি হচ্ছে এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমটা তৈরি হচ্ছে না বা কম তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে বডিতে ফিনাইল অ্যালানিন জমে যাচ্ছে, ফিনাইল অ্যালানিন জমে যাচ্ছে এবং
এই অসুখটা তৈরি করছে ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, নর্মালি কি হওয়াটা উচিত ছিল, ফিনাইল হাইড্রক্সিলেজ এনজাইমের প্রভাবে ফিনাইল অ্যালানিন নর্মাল কন্ডিশনে কি হতো, চেঞ্জ হয়ে যেত, বা ফিনাইল অ্যালানিন এই ফিনাইল হাইড্রক্সিলেজ এনজাইমের প্রভাবে চেঞ্জ হয়ে যেত টাইরোসিনে। এবার এই যেহেতু এনজাইমটা নেই, ফলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে চেঞ্জ হতে পারছে না, ফলে বডিতে ফিনাইল অ্যালানিন জমে যাচ্ছে এবং তার ফলে অসুখটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকেও দুটো প্রশ্ন, এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার এবং এটার মেন কারণ কি, এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমটার ডেফিসিয়েন্সি জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো অ্যালবিনিজমও তোমার মানে যেটাকে আমরা সেতি বলি বাংলাতে, অ্যালবিনিজমও কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এবং এখানেও অ্যাকচুয়ালি কী হয়, অ্যালবিনিজম মানে কি, প্রচণ্ড সাদা বা ফ্যাকাশে টাইপের স্কিন। তার মানে কি, আমাদের স্কিনের কালার কিসের জন্য হয়, মেলানিন। দেখবে যাদেরকে আমরা হয়তো বলি না, যারা মানে আমরা অনেকে বলি না যে তার কারোর গায়ের রঙটা ধরো চাপা, মানে যেটাকে আমরা বলি মানে শ্যামলা টাইপের গায়ের রঙ ধরো যাদের বলদি আমরা, তাদের অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তাদের স্কিনে মেলানিনটা বেশি পরিমাণে থাকে তাদের স্কিনে, এবং ওটা অ্যাকচুয়ালি ভালো জিনিস। স্কিনের কালার মানে ডার্ক শেডের স্কিন কালার হওয়া অ্যাকচুয়ালি ভালো, কারণ তাদের স্কিনে মেলানিন রয়েছে এবং এই মেলানিন আমাদের ক্ষতিকারক ইউভি রের হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করে, বুঝলে, যা আমাদের স্কিন ক্যান্সারের সম্ভাবনা কমায়। এই মেলানিন থাকা ভালো। আর যাদের বডিতে মেলানিনের পরিমাণটা কম, যাদেরকে আমরা ফর্সা বলি, তো তাদের বডিতে মেলানিনটা কম থাকে। কিন্তু এই অ্যালবিনিজমের ক্ষেত্রে কী হয়, এই মেলানিন পিগমেন্টটাই থাকে না, মানে একদম ফ্যাকাশে টাইপের হয়েছে, মেলানিন পিগমেন্টটাই অ্যাবসেন্ট থাকে না বা খুব অল্প থাকে। ঠিক আছে, সেটাকে আমরা অ্যালবিনিজম বলছি এবং এটাও একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এটাও যদি বলে যে কেন মেলানিনটা থাকছে না, এই যে ডেফিসিয়েন্সি অফ টাইরোসিনাস এনজাইম, মানে বেসিক্যালি কী হয়, এই টাইরোসিনেস এনজাইমের প্রভাবে চেঞ্জ হয়ে তৈরি করে মেলানিন। এবার যদি আমার এই টাইরোসিনেস এনজাইমটাই না থাকে, তাহলে আমার বডিতে যে টাইরোসিনটা ছিল সেটা মেলানিনে চেঞ্জ হতে পারবে না, ফলে আমার বডিতে মেলানিন থাকবে না বা কমে যাবে। ঠিক আছে, তো এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা এবার চলে আসো হচ্ছে হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস। দেখো হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস এই দুটো হচ্ছে তোমার এক্স লিঙ্কড মানে এক্স ক্রোমোজোম লিঙ্কড বা সেক্স লিঙ্কড তোমার রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার হচ্ছে কিন্তু তোমার এই হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস। এবার দেখো ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলবো, হিমোফিলিয়ার ক্ষেত্রেও বলবো। আচ্ছা দেখো, তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, হিমোফিলিয়াও কিন্তু দু রকমের হচ্ছে। ঠিক আছে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। ঠিক আছে, হিমোফিলিয়াও কিন্তু হচ্ছে আমাদের দু রকমের হচ্ছে, যেটা হচ্ছে তোমার হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। মাথায় রাখবে, হিমোফিলিয়া এ কে আমরা বলি রয়্যাল হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া একে আমরা বলি রয়্যাল হিমোফিলিয়া, কেন না ইংল্যান্ডের রাজপরিবারে এই অসুখটা ছিল, এই জন্য রয়্যাল হিমোফিলিয়া বলি হিমোফিলিয়া একে। এবং হিমোফিলিয়া এতে মেনলি, হিমোফিলিয়াতে কী হয় বলো তো, মানে কোথাও ব্লাড ক্লটিং ফ্যাক্টরের অভাব হয়, মানে কোথাও যদি কেটে যায় রক্ত সহজে বন্ধ হয় না। আমাদের কোথাও কেটে গেলে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর নর্মাল থাকার জন্য সেই জায়গায় রক্তটা ক্লট করে যায়, কিন্তু এখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টরটাই হিমোফিলিয়াতে থাকে না, ফলে ব্লাড ক্লট হবে না, কোথাও কেটে গেলে অত্যাধিক রক্তক্ষরণ হতে থাকবে। ঠিক আছে, তো এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর 8 অনুপস্থিত থাকে। ঠিক আছে, তাহলে ক্লটিং ফ্যাক্টর 8 যেটা আমরা বলি সেটা অনুপস্থিত থাকছে হচ্ছে হিমোফিলিয়া এর ক্ষেত্রে, আর হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর 9 অনুপস্থিত থাকছে। ঠিক আছে, হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে হচ্ছে অনুপস্থিত থাকছে ক্লটিং ফ্যাক্টর 9 এবং হিমোফিলিয়া বিকে আমরা বলি ক্রিসমাস ডিজিজ। ঠিক আছে, কি বলি, ক্রিসমাস ডিজিজ। তাহলে শুধু মাথা রাখবে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বিতে কোনটাতে কোন ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকছে মাথা রাখবে, আর হিমোফিলিয়া একে বলে রয়্যাল হিমোফিলিয়া বিকে বলে ক্রিসমাস ডিজিজ, এইটুকু মাথায় রাখবে শুধু। আচ্ছা, এবং এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, কালার ব্লাইন্ডনেসও তাই, কালার ব্লাইন্ডনেসটা মাথায় রাখবে। কালার ব্লাইন্ডনেস মানে রং চেনার অক্ষমতা, লাল বা সবুজ রং এবং বা নীল রং এই তিনটাকে আলাদা করতে না পারার যে অসুখটা, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস এবং এটা হচ্ছে একটা অটোসোমাল নয়, এটা হচ্ছে একটা এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আচ্ছা, এবার তোমাদের এখানে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের যদি এই প্রশ্নটা দেয় যে ধরো যে এক্স লিঙ্ক যে ডিসঅর্ডারগুলো হচ্ছে, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারে কিন্তু
ছেলেদের এটা বেশি অ্যাফেক্ট করে, মানে মেলদের এটা বেশি বা মোর কমনলি এটা মেলদের ক্ষেত্রে দেখা যায় দেন ফিমেল। যদি বলে কোন জেনেটিক ডিজিজটা মানে মোর কমনলি মেলদের অ্যাফেক্ট করে ফিমেলদের থেকে মোর কমনলি মেলদের অ্যাফেক্ট করে, সেটা আনসার হবে কিন্তু এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। কেন বলো তো করে, আমি একটু তোমাদের ছোট করে বলে দিই। দেখো মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমরা জানি মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স থাকে, তাই তো, মানে আমাদের সেক্স ক্রোমোজোম মেয়েদের ক্ষেত্রে হচ্ছে দুটো এক্স থাকছে, কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম থাকছে কিন্তু এক্স ওয়াই। এবার দেখো রিসেসিভ মানে কি হবে বলো তো, রিসেসিভ ডিজিজ, যে কোনো রিসেসিভ ডিজিজ তখনই প্রকাশ পাবে, মানে তার অসুখটা হবে যখন, যেহেতু রিসেসিভ যখন কখন হবে না, যখন দুটো ক্রোমোজোমই মানে মিউটেটেড হবে, মিউটেশনটা দুটো ক্রোমোজোমেই হবে। এবার দেখো মেয়েদের যেহেতু এক্স এক্স রয়েছে, মানে ধরো একটা ক্রোমোজোমে, মানে ধরো এই এক্স ক্রোমোজোমটাই মিউটেশন হয়েছে, কিন্তু আরেকটা যে এক্স ক্রোমোজোম রয়েছে সেটা তো ভালো, ফলে মেয়েরা কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কেরিয়ার হয়, মানে তারা যে রোগটা বাহক, মানে তুমি বহন করছে তারা রোগটা, কিন্তু সে কিন্তু মেয়েটা কিন্তু রোগটা দ্বারা আক্রান্ত নয়, ঠিক আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, ফলে যদি এক্স ক্রোমোজোমটায় মিউটেশন হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে অবভিয়াসলি রোগটা দেখা দেবে, ছেলেটা আক্রান্ত হবে, ঠিক আছে। কারণ ছেলেদের এখানে আরেকটা এক্স ক্রোমোজোম নেই সেটাকে ঢাকা দেওয়ার জন্য বা ছেলেটাকে মানে কেরিয়ার বানানোর জন্য, ছেলেরা কেরিয়ার হয় না, ঠিক আছে। নয় ছেলেরা মানে এক্স লিঙ্কড, আমি বলছি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে নয় ছেলেরা একদম নর্মাল হবে, মানে আনএফেক্টেড হবে, যার কোনো সমস্যা নেই, মানে অসুখ নেই, আনএফেক্টেড, অথবা সে অ্যাফেক্টেড হবে, মানে কি তার অসুখটা রয়েছে। কারণ কি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, কিন্তু মেয়েরা কিন্তু তিন রকম হতে পারে। মেয়েরা একদম আনএফেক্টেড হতে পারে, যার দুটো এক্স ক্রোমোজোমই ভালো। মেয়েরা কেরিয়ার হতে পারে, মানে কি তার একটা এক্স ক্রোমোজোম ভালো, একটা এক্স ক্রোমোজোম মিউটেটেড, এক্ষেত্রে মেয়েটার অসুখ হচ্ছে না, কিন্তু মেয়েটা অসুখটা বহন করছে। আরেকটা হতে পারে মেয়েরা অ্যাফেক্টেড, যেটা নর্মালি একটু কম দেখা যায় ছেলেদের তুলনায় এই এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে। কখন না, সেক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমে যদি মেয়েদের মিউটেশন হয় তখন, ঠিক আছে। এইটুকু শুধু দেখা, এত ব্যাখ্যা তোমাদের হয়তো আসবে না, তোমাদের এটাই আসতে পারে যে কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে মেলরা কমনলি অ্যাফেক্টেড হয়, মেলরা বা ছেলেরা কমনলি অ্যাফেক্টেড হয় মেয়েদের থেকে, সেটা বলবে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা যেটা বলবো, এই এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারও ক্রিস ক্রস ইনহেরিটেন্স শো করে। যদি তোমাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স কোন অসুখ শো করে, সেটা বা কোন ধরনের অসুখ শো করে, সেটাও কিন্তু মাথায় রাখবে। এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার ক্রিস ক্রস ইনহেরিটেন্স শো করে। ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে ধরো কোনো ফ্যামিলিতে ধরো একটা মানে একজন মেল সে ধরো অ্যাফেক্টেড, তার ধরো অসুখটা রয়েছে, তার পরের জেনারেশনে তার যে মেয়ে হবে সে কিন্তু কেরিয়ার হবে, ঠিক আছে। মানে যদি আর কি চান্সটা আমি বলছি, তার মেয়ের কেরিয়ার হওয়ার চান্সটা বেশি যদি তার মানে ওই মেল যে ছিল তার পার্টনার সে যদি আনএফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যে সন্তান হচ্ছে মেয়েটি বা ডটার যেটা হচ্ছে, সে কিন্তু কেরিয়ার হচ্ছে, এবং আবার এই মেয়ের যখন আবার ছেলে হচ্ছে তখন সে আবার অ্যাফেক্টেড হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে একটা ক্রিস ক্রস প্যাটার্ন শো করে এখানে। এই এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ডাইরেক্ট বাবা থেকে ছেলেতে ট্রান্সমিশনটা হয় না, এরকম ক্রিস ক্রসভাবে হয়, মানে বাবা অ্যাফেক্টেড, তারপরে মেয়ে কেরিয়ার, তারপরের জেনারেশনে আবার মেয়েটির ছেলে অ্যাফেক্টেড, এইভাবে একটা প্যাটার্ন শো করে। তো এখানেও তোমাদের কোয়েশ্চেন যেটা আসতে পারে যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স কোন ডিজিজ শো করে, সেটাও বলবে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার দেখি আমরা আর কি রয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা এবার আমাদের মোটামুটি দেখো আমি ডিজিজগুলো যে ডিজিজগুলো আসে সেগুলো মোটামুটি বলে দিলাম। তো এখান থেকে আশা করি তোমরা অবশ্যই কমন কোয়েশ্চেন পাবে ডিজিজ রিলেটেড। আচ্ছা এবার দেখো WBCS প্রিলিমিনারি 2020-তে আমাদের অল্প কয়েকটা কোয়েশ্চেন এসেছিলো, আমরা সেটাও দেখে নিই। দেখো কি বলছে, প্লান্টস রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম, গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো, এক্ষেত্রে আনসার হবে তোমার সয়েল বা মাটি থেকে আমাদের মেনলি প্লান্টস পুষ্টি সংগ্রহ করে। এক্ষেত্রে কি বলো তো, প্লান্টস সয়েল থেকে আমরা জানি সমস্ত রকম নিউট্রিয়েন্টস বলো, ধরো যেটা নাইট্রোজেন বলো, ফসফরাস বলো, পটাশিয়াম বলো, এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে যে কোনো নিউট্রিয়েন্ট সেগুলো হচ্ছে প্লান্ট মাটি থেকেই নেয়। তাই এক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিন্তু মাটি বা সয়েল করলাম, অপশন সি। আচ্ছা এবারে
যদি তোমাদের এই কোয়েশ্চেনটা তোমাদের মোস্ট প্রবাবলি মিসলেনিয়াসে এসেছিল যে প্লান্টস কি ফর্মে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে। দেখো আমাদের অ্যাটমসফিয়ারে তোমরা জানো প্রায় 78.08% এতটা নাইট্রোজেন রয়েছে। 78.08% নাইট্রোজেন রয়েছে আমাদের অ্যাটমসফিয়ারে। অক্সিজেন কতটা রয়েছে? 20.95% অক্সিজেন রয়েছে এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.04%। এবার দেখো এতটা নাইট্রোজেন আমাদের অ্যাটমসফিয়ারে রয়েছে, তো কিন্তু আমরা অ্যানিমাল বলো প্লান্টস বলো আমরা কিন্তু ডাইরেক্ট নাইট্রোজেনকে নিতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না। কেন না, নাইট্রোজেনের যে আমরা অণুটা থাকে না, ধরো নাইট্রোজেন যেটা N2 বেসিক্যালি এখানে নাইট্রোজেনের এই দুটো অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড থাকে, যার ফলে নাইট্রোজেন তুমি বলতে পারো মলিকিউলকে এত ইজিলি ভাঙা যায় না। ঠিক আছে, নাইট্রোজেন মলিকিউলকে এত ইজিলি ভাঙা যায় না, কারণ নাইট্রোজেন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। এবারে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এটাকে ভাঙতে পারে বা যারা এটাকে গ্রহণ করে মাটিতে ফিক্স করতে পারে এবং তারপরে উদ্ভিদ সেই মাটি থেকে সেই নাইট্রোজেনটাকে নেয় এবং তারপর আমরা ধরো উদ্ভিদকে খাচ্ছি, তো আমরা তারপরে আমাদের বডিতে সেই নাইট্রোজেনটা পাচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে যেটা তোমাদের আসে সেটা হচ্ছে প্লান্টস কি রূপে নাইট্রোজেনকে শোষণ করে মাটি থেকে, সেটা আনসার হবে নাইট্রেট এবং নাইট্রাইট। ঠিক আছে, তাহলে যদি তোমাকে মেনলি যেটা করে সেটা হচ্ছে নাইট্রেট হিসাবে NO3 এটা হচ্ছে নাইট্রেট এই রূপেই মেনলি নাইট্রোজেনকে মাটি থেকে উদ্ভিদ অ্যাবজর্ব করে। ঠিক আছে, এবং অপশানে এটার সাথে তোমাদের এটাও থাকতে পারে NO3- বা NO2-। ঠিক আছে, NO2- হচ্ছে আমাদের নাইট্রাইট। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে তোমরা আনসার করবে নাইট্রেট এবং নাইট্রাইট এই রূপেই উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা তোমাদের বলবো যে শিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনাস একটা ফ্যামিলি, প্লান্টের একটা ফ্যামিলি। তো শিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনাস প্লান্টের মানে ধরো যেগুলো মটর গাছ বা তুমি ধরো বলতে পারো বিনস বা আমরা যেগুলো বিভিন্ন ডাল খাই যেরকম মুগ ডাল, মুসুর ডাল, এই সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে লেগুমিনাস ফ্যামিলির মধ্যে পড়ে। তো এই শিম্বগোত্রীয় বা লেগুমিনাস প্লান্টের মূলের অর্বুদে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে যারা এই নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, বায়ু নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে হেল্প করে। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই মিথজীবী ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে রাইজোবিয়াম। কি নাম? না রাইজোবিয়াম, মাথায় রাখবে এটা। আচ্ছা, তাহলে চলো পরের প্রশ্নে আমরা যাবো। আচ্ছা, তার আগে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, বলো তো ক্লোরোফিলের মধ্যে কোন এলিমেন্ট থাকে? বলো তো আমাকে কমেন্ট করে নিচে জানিও। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ক্লোরোফিলের মধ্যে কোন এলিমেন্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, আর তোমরা জানো ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে এবং ক্লোরোফিলের জন্য এই যে গ্রিন কালারটা উদ্ভিদে আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের এই রিলেটেড বলবো সেটা হচ্ছে দেখো আমাদের এই যে প্লাস্টিড আছে না, মানে দেখো এই যে ক্লোরোপ্লাস্ট বলছে মানে ক্লোরোফিলটা থাকছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে আসলে এক ধরনের প্লাস্টিড একটা কোষীয় অঙ্গাণু। প্লাস্টিড মেনলি প্লান্টসে থাকে, অ্যানিম্যালে কিন্তু প্লাস্টিড থাকে না। প্লান্টসদের প্লাস্টিড থাকে এবং প্লাস্টিড 3 ধরনের হয়। ঠিক আছে, একটা হয় ক্লোরোপ্লাস্ট যেটা বললাম যার মধ্যে ক্লোরোফিল থাকছে যেটা ফটোসিনথেসিসে হেল্প করছে। আরেকটা হয় প্লাস্টিড, সেটাকে বলে ক্রোমোপ্লাস্ট। কি বলে? ক্রোমোপ্লাস্ট কি করে? দেখো না এই যে বিভিন্ন কালারফুল যে আমাদের ফ্লাওয়ার ফ্রুট হয় না, মানে বিভিন্ন শাকসবজি বলো ফ্লাওয়ার বলো ফ্রুটের যে বিভিন্ন কালার, এত সুন্দর সুন্দর যে লাল হলুদ এই যে কালার, অরেঞ্জ যে কালার, এই কালারগুলো তৈরি করা হচ্ছে এই ক্রোমোপ্লাস্ট। কেন করে বলো তো? যাতে বিভিন্ন পলিনেটার মানে ধরো বীজ, মৌমাছি বা অন্যান্য পতঙ্গকে এরা অ্যাট্রাক্ট করতে পারে, যাতে এদের পরাগ সংযোগে হেল্প হয়। ঠিক আছে,
তো এই ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে ক্রোমোপ্লাস্ট কালার তৈরি করছে, তার মানে ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্যারোটিনয়েড বলে একটা পিগমেন্ট থাকছে। কি নাম? ক্যারোটিনয়েড। ঠিক আছে, এই ক্যারোটিনয়েড পিগমেন্টের জন্যই এই কালারটা তোমরা দেখতে পাও। মেনলি দেখবে ইয়েলো কালার যেটা হলুদটা হয় জ্যান্থোফিলের জন্য, হলুদটা হয় বা ইয়েলো কালার হয় হচ্ছে জ্যান্থোফিলের জন্য। অরেঞ্জ কালার যেটা আমরা গাজরের কালার দেখি, অরেঞ্জ কালার, এটা হয় কিন্তু ক্যারোটিনের জন্য। ঠিক আছে, এগুলো পিগমেন্ট সব। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর হচ্ছে আরেক ধরনের প্লাস্টিড হয়, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। যদি তোমাদের এই প্রশ্নটা এইটা আসতে পারে যে একটা কালারলেস প্লাস্টিডের নাম বলো, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এর মধ্যে কোনো কালার থাকে না বা কোনো পিগমেন্ট থাকে না, এবং এগুলো মেনলি ফুড স্টোরেজে হেল্প করে। মানে ধরো এই লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের হয়। ধরো যদি বলি অ্যামাইলোপ্লাস্ট কি, অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে এক ধরনের লিউকোপ্লাস্ট যেটা কার্বোহাইড্রেট বা তুমি বলতে পারো স্টার্চকে সঞ্চয় করে রাখে, অ্যামাইলোপ্লাস্ট। ঠিক আছে, এবার এরকমই যে লিউকোপ্লাস্ট প্রোটিনকে সঞ্চয় করে রাখছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট এটা হচ্ছে প্রোটিনকে স্টোর করে রাখছে। আরেকটা লিউকোপ্লাস্ট যেটা ফ্যাট বা লিপিডকে স্টোর করে রাখছে, সেটার নাম হচ্ছে ইলাইওপ্লাস্ট। ঠিক আছে, কি নাম? ইলাইওপ্লাস্ট। বোঝা গেল? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজড টু এলিমিনেট দ্য এজ অফ। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইউজ করা হচ্ছে কোন পদার্থের বয়স অনুমান করতে এটা করা হয়? এটা মেনলি অ্যান্সার হবে তোমার ফসিল। ঠিক আছে, ফসিল হবে এক্ষেত্রে অ্যান্সার। এক্ষেত্রে অ্যান্সার হবে তোমার ফসিল। ফসিলের স্টাডিকে কি বলে বলো তো? স্টাডি অফ ফসিল। স্টাডি অফ ফসিলকে আমরা বলি প্যালিওন্টোলজি। ঠিক আছে, প্যালিওন্টোলজি বলি। তাহলে আমাদের এই যে যেটা জীবাশ্ম বা ফসিল যেটা রয়েছে, তো তেজস্ক্রিয় ডেটিং বা রেডিও কার্বন ডেটিংয়ের সাহায্যে আমরা এই ফসিলের বয়স নির্ধারণ করতে পারি। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, তো চলো দেখো পরের প্রশ্নে কি রয়েছে, দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ আ প্রোডাক্ট অফ দ্য কম্বাশন অফ ফসিল ফুয়েল। আচ্ছা, ফসিল ফুয়েল মানে কি বলো তো? যেগুলো পেট্রোলিয়াম বা তুমি কয়লা, ন্যাচারাল গ্যাস, এগুলোকে আমরা ফসিল ফুয়েল বলি। তো ফসিল ফুয়েলের যদি আমরা মানে তাদেরকে দাহ করি বা জ্বালাই, তাহলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? এক্ষেত্রে আনসার হবে কার্বন ডাই অক্সাইড, CO2 নির্গত হয়। মেনলি আরও অন্যান্য গ্যাসও নির্গত হয় যেগুলো হার্মফুল, কিন্তু মেনলি আনসার CO2 নেবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডে মেনলি নির্গত হয়। ঠিক আছে, আচ্ছা, আর তোমরা জানো দেখো এখানে ওজন রয়েছে, দেখো O3 বা ওজন। ওজন তোমরা জানো আমাদের ক্ষতিকারক ইউভি রে এর হাত থেকে আমাদের ওজন রক্ষা করে। আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজন লেয়ার, এবং এই ওজন লেয়ার ডিপ্লিশনের মেন কারণ হিসাবে তুমি CFC বলতে পারো, ক্লোরোফ্লোরোকার্বন মেনলি ওজন লেয়ার ডিপ্লিশনে হেল্প করে। এবং আচ্ছা, তোমাদের এখানে একটা ওজন রিলেটেড মানে ওজন লেয়ারকে প্রোটেক্ট করার জন্য একটা প্রোটোকল প্রথম নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কানাডার মন্ট্রিয়ালে, যেটার নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। কানাডার মন্ট্রিয়ালে মন্ট্রিয়াল প্রোটোকল, যেটা হয়েছিল কবে না 1987, 1987-এ এটা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যা যাক। কি বলছে, হুইচ ক্যান বাইন্ড অক্সিজেন মলিকিউল। অক্সিজেন মলিকিউলকে কে অক্সিজেন মলিকিউলকে কে আবদ্ধ করতে পারে? মানে এর মধ্যে কোনটা আর কি অক্সিজেনকে আবদ্ধ করে অক্সিজেনকে ট্রান্সপোর্টে হেল্প করে? সেটা আমরা জানি কি রেড ব্লাড সেল হবে এখানে আনসার। মানে রেড ব্লাড সেল মেনলি আমরা জানি হিমোগ্লোবিন, রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন কমপ্লেক্স তৈরি করে অক্সিজেনের পরিবহনে হেল্প করে, তাই তো? আচ্ছা, এবারে তোমাদের এখানে বলে দিই তাহলে আরবিসি লোহিত রক্তকণিকার একটা নাম কি বলো তো? এরিথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, এবং এর মেন কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা। কার্বন ডাই অক্সাইডকেও কিছুটা পরিবহন করে, মেনলি অক্সিজেন পরিবহন করে। এখানে হিমোগ্লোবিন থাকছে, তুমি জানো হিমোগ্লোবিনের জন্যই আমাদের অক্সিজেন আমাদের লোহিত রক্তকণিকার কালারটা লাল বর্ণের হচ্ছে। ঠিক আছে, এবং এই তোমার যদি বলে আরবিসির লাইফ স্প্যান কত, আরবিসির লাইফ স্প্যান কিন্তু 120 ডেজ, মানে 120 দিন বাঁচে। 120 দিন কিন্তু আমাদের এই লোহিত রক্তকণিকা বাঁচে। ঠিক আছে, 120 ডেজ বাঁচে। এবং যদি বলে গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে যেটাকে বাংলায় বলি মানে
কবরস্থল, আরবিসির কবরস্থল বা গ্রেভিয়ার্ড অফ আরবিসি আমরা কোন অর্গানকে বলি? স্প্লিনকে বলি আমরা, ঠিক আছে, স্প্লিনকে আমরা বলি গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, ম্যাচিওর আরবিসিতে ম্যামালদের, স্তন্যপায়ী প্রাণীদের বা ম্যামালদের ম্যাচিওর আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এটা মাথায় রাখবে, নিউক্লিয়াস থাকে না কাদের? ম্যাচিওর আরবিসি অফ ম্যামালসের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা জানো হোয়াইট ব্লাড সেল মেনলি এর ফাংশন কি? হোয়াইট ব্লাড সেল মেনলি হচ্ছে আমাদের বডির ডিফেন্স মেকানিজমে হেল্প করে, মানে বডিকে ইমিউনিটি দেয়। মেনলি ডাব্লিউবিসির কাজই হচ্ছে ডিফেন্সে হেল্প করা। এবং আমাদের ডাব্লিউবিসির আরেকটা নাম কি বলতো? লিউকোসাইট। আমরা কি বলি? আর ডাব্লিউবিসিকে বলি লিউকোসাইট। ডাব্লিউবিসি দেখো মেনলি দু ধরনের হচ্ছে, গ্র্যানুলোসাইট এবং আগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে কিছু ডাব্লিউবিসি আছে যাদের সাইটোপ্লাজমে দানাদার পদার্থ তুমি দেখতে পাবে, দানার মতো কিছু জিনিস দেখতে পারবে, সেগুলোকে আমরা বলি গ্র্যানুলোসাইট বা দানাদার। আর কিছু ডাব্লিউবিসি আছে যাদের সাইটোপ্লাজমে কোনো দানার উপস্থিতি নেই, তাদেরকে আমরা বলি আগ্র্যানুলোসাইট বা অদানাদার। এবার ব্যাপার হচ্ছে গ্র্যানুলোসাইটের মধ্যে কারা কারা পড়ছে? গ্র্যানুলোসাইট বা দানাদার ডাব্লিউবিসির উদাহরণ হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আর নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আর আগ্র্যানুলোসাইট বা অদানাদার ডাব্লিউবিসির উদাহরণ কি হবে? লিম্ফোসাইট এবং মোনোসাইট, ঠিক আছে। এগুলো পারলে তোমরা লিখে নেবে একটা জায়গায়, আমি অনেক মানে জিনিস এক্সট্রা বলছি, সেগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তোমাদের এখানে আমি যে জিনিসটা রেখেছি, যেমন দেখো লার্জেস্ট, যদি বলে লার্জেস্ট ডাব্লিউবিসি, এই যেগুলো আমি বললাম ডাব্লিউবিসি এত ধরনের হয়, এর মধ্যে যদি বলে কোন ডাব্লিউবিসিটা লার্জেস্ট বা সব থেকে বড়, লার্জেস্ট ডাব্লিউবিসি হচ্ছে তোমার মোনোসাইট, ঠিক আছে। লার্জেস্ট ডাব্লিউবিসি, মোনোসাইটকে আমরা বলি লার্জেস্ট ডাব্লিউবিসি। আর মোস্ট অ্যাবান্ডান্ট ডাব্লিউবিসি মানে এই যে ডাব্লিউবিসির যে বিভিন্ন টাইপগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণে আমাদের উপস্থিত থাকে, সেটা কিন্তু হবে তোমার নিউট্রোফিল, ঠিক আছে। কী হবে? নিউট্রোফিল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এক্ষেত্রে বলবো, এই যে দেখো নিউট্রোফিল মেনলি নিউট্রোফিল এবং এই যে মোনোসাইট, নিউট্রোফিল এবং মোনোসাইট এই দুটোই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কী নাম? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। তাহলে যদি তোমাকে বলে যে কোন ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস শো করে, সেক্ষেত্রে হবে কিন্তু নিউট্রোফিল এবং মোনোসাইট, এরা দুজনেই করে। এবার দেখো যদি বলে কোন ডাব্লিউবিসির পরিমাণ আমাদের দেহে অ্যালার্জি হলে বেড়ে যায়, আমাদের দেহে অ্যালার্জি হলে ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। আবার যদি তোমাকে বলে কোন ডাব্লিউবিসি অ্যান্টিবডি তৈরি করে, মেনলি অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে আমাদের লিম্ফোসাইট ডাব্লিউবিসি, ঠিক আছে, লিম্ফোসাইট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যদি তোমাকে বলে হেপারিন কোন ডাব্লিউবিসি সিক্রিট করে। এবার দেখো হেপারিনটা কি বলো তো? হেপারিন হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে এই হেপারিন থাকার জন্যই আমাদের যখন শিরাধমনির মধ্যে দিয়ে ব্লাডটা ফ্লো হয়, ব্লাড কিন্তু জমাট বেঁধে যায় না বা ক্লট করে যায় না। কেন যায় না বলো তো? ওখানে ওই হেপারিন থাকে। হেপারিন হচ্ছে ন্যাচারাল কোয়াগুলেন্ট, মানে কোয়াগুলেন্ট করতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে। তো সেই হেপারিনকেও সংশ্লেষ করে হচ্ছে বেসোফিল, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর তোমরা জানো ভিটামিন B12, আমি আগের দিন ভিটামিনের পুরো চার্ট করিয়েছি আগের দিনের ভিডিওতে, ভিটামিন থেকে ইম্পর্টেন্ট কী কী আসতে পারে পুরো টেবিল করে আমি করিয়ে দিয়েছি। ভিটামিন B12-এর মধ্যে তোমরা জানো কি এলিমেন্ট থাকে বলো? কোবাল্ট থাকে। আর ভিটামিন আমাদের ভিটামিন হচ্ছে যার কেমিক্যাল নাম কি? টোকোফেরল। ভিটামিন ই কী করে? আমাদের ধরো মানে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন, মানে এর অভাবে বন্ধ্যাত্ব হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে অভাবজনিত অসুখ বলতে পারো। আর ভিটামিন B12-এর কেমিক্যাল নাম কি ছিল? সায়ানোকোবালামিন, তাই তো? আচ্ছা, তো চলো দেখো পরের প্রশ্নে কি বলছে, হুইচ ওয়ান ইজ আ ফার্টিলাইজার। এর মধ্যে বলছে কোনটাকে ফার্টিলাইজার আমরা বলছি, এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার। দেখো হুইচ ওয়ান ইজ আ ফার্টিলাইজার, এখানে এক্ষেত্রে আনসার হবে তোমার NaNO3। তাহলে এই যে আমাদের NaNO3, এটা হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে আমাদের এখানে ফার্টিলাইজার। আচ্ছা, এবার এখানে আরেকটা কোয়েশ্চেন, এটাও তোমাদের আসা কোয়েশ্চেন, নয় WBCS নয় মিসলেনিয়াস এসেছিল কোয়েশ্চেনটা, যে আমাদের যে সারগুলো রয়েছে, বিভিন্ন যে সার, কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে? ইউরিয়া। আনসার হবে কিন্তু ইউরিয়াতে প্রায় 46% নাইট্রোজেন থাকে, ঠিক আছে। তাহলে ইউরিয়া হচ্ছে একটা সার যার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা হাইয়েস্ট, মানে এটা হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইউরিয়াতে থাকে,
মানে যত ফার্টিলাইজার বা যত সার আছে তার মধ্যে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণটা সর্বাধিক। ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখো আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো কি বলছে, বলছে এক্সেস ফ্লুরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি হয়, কি অসুখ হয়? ফ্লুরোসিস হয়। পানীয় জলে ফ্লুরাইডের পরিমাণ বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফ্লুরোসিস। আচ্ছা বলো তো, রিকেট, আগের দিন আমি বলেছি রিকেট কোন ভিটামিনের অভাবজনিত রোগ? রিকেট ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট, যেটা চিলড্রেনের ক্ষেত্রে হয়। আর বড়দের ক্ষেত্রে কি হয়? অস্টিওম্যালেশিয়া হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি এখানে কয়েকটা রেখেছি, এগুলো হচ্ছে যেমন মার্কারি, ক্যাডমিয়াম বা আর্সেনিক, এগুলো হচ্ছে হেভি মেটাল বা ভারী ধাতু। সেই হেভি মেটালের জন্য আমাদের কী কী, আমাদের বডিতে যদি বেশি পরিমাণে হেভি মেটালগুলো যায় সেক্ষেত্রে আমাদের কী অসুখ হতে পারে? দেখো মার্কারি মানে যেটা তোমাদের হচ্ছে পারদ। ঠিক আছে? মার্কারি, তো মার্কারির জন্য যে অসুখটা হয় সেটার নাম কি? মিনামাটা। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট, মিনামাটা হচ্ছে মার্কারির জন্য হয়। ক্যাডমিয়ামের জন্য কি অসুখ হয়? ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই। ঠিক আছে? কী হয়? ইটাই। আর দেখো কি রয়েছে? আর্সেনিকের জন্য আমরা জানি আমাদের যেটা হয় ব্ল্যাক ফুট ডিজিজ, মানে আমাদের পায়ের নিচে কালো কালো স্পট দেখা যায়, ব্ল্যাক ফুট ডিজিজ, এটা কিন্তু আমাদের হচ্ছে আর্সেনিকের জন্য। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে এটা আমাদের শেষ, এই কটাই আমাদের আজকে কোয়েশ্চেনে ছিল। ঠিক আছে? তাহলে দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, এবং আমি এইভাবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে থাকলে আমার মনে হয় তোমরা বায়োলজির কোয়েশ্চেন অবশ্যই, যে কোনো এক্সামে যেখানে বায়োলজি আসে তোমরা অবশ্যই কোয়েশ্চেন কমন পাবে। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।